পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা বাস্তব জীবনে দেখলেও স্বপ্ন মনে হয়। আমাদের এবারের জার্নিটা ঠিক এমনই এক জায়গায়, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকফু। এই জায়গা কোনো রূপকথার থেকে কম নয়, চোখে তাক লাগিয়ে দেওয়ার মতো নৈসর্গিক দৃশ্য, নানা রকম ফুল, পাখি, বন্য প্রাণী কি নেই এখানে। এমনকি ভাগ্যে থাকলে স্নোফল আর পরিষ্কার দিনে এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা সহ বিশ্বের 4টি সর্বোচ্চ শৃঙ্গ দেখা যায়। তবে এবারের প্ল্যানটা একটু আলাদা, কারণ আমরা গাড়িতে নয়, পায়ে হেঁটে পাহাড় চড়ব। আগামী কয়েকদিন আমরা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে ট্রেকিং করে সান্দাকফু পৌঁছবো। তবে এই ট্রেকটা শুধুই গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, এর মাঝের সব কিছু নিয়ে এই যাত্রা। এতটা বলতে পারি যে এই অ্যাডভেঞ্চার সারা জীবন মনে থাকবে। ট্রেকিং হোক বা গাড়িতে, কিভাবে সান্দাকফু যাবে, কোথায় থাকবে, খরচ কত, তার সাথে আরো যা যা জরুরি তথ্য রয়েছে সেই সব কিছু থাকবে এই ভিডিওতে। তাহলে শুরু করা যাক এবারের ভ্লগ। সবাইকে আমার চ্যানেল ওয়াটার বটলস ভ্লগে স্বাগত। আমি সৌরভ, আর সান্দাকফু ট্রেকের প্রথম পর্বে আজ আমাদের গন্তব্য টুমলিং। প্রত্যেকবারের মতো এবারেও আমাদের উত্তরবঙ্গ যাত্রা শুরু শিয়ালদা স্টেশন থেকে। প্ল্যাটফর্ম নাম্বার 14 এ ট্রেন দাঁড়িয়ে, সন্ধ্যে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর প্রত্যেকবারের মতো আমি এবারেও লেট। ট্রেন ছাড়তে আর কিছু সেকেন্ড বাকি। 7:40 ট্রেন ছাড়লো। আমরা স্লিপার ক্লাস বুক করেছিলাম। টিকিট পড়লো ওই 360 টাকা মতো। অ্যামিনিটিস বলতে লাইট, ফ্যান, চার্জিং পয়েন্ট আর একটা রাত চালানোর মতো ওয়াশরুম, ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই আছে। এইবার ট্রেনে আমার খুবই অপ্রিয় সিট আপার বার্থ ভাগ্যে জুটেছে, তাই মন ভালো করতে শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। চা, সেদ্ধ ছোলা, বর্ধমানের মিহিদানা আর সীতাভোগ, তার সাথে ডিনারে চিকেন বিরিয়ানি। জমিয়ে আড্ডা আর খাওয়া দাওয়ার পর একটা টানা ঘুম দিলাম। পরদিন সকালে ঘুম ভাঙলেও চারিপাশটা যেন স্বপ্নের মতো অস্পষ্ট। ট্রেনের জানলার বাইরে সবকিছুই ধোঁয়াটে, ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। এক অদ্ভুত নিঝুম আর রহস্যময় এই দৃশ্য। সুপ্রভাত। আজ 15ই ফেব্রুয়ারি 2026, আর পৌঁছে গেছি এখন এনজেপি স্টেশনে। ট্রেন পৌঁছানোর কথা ছিল 6:15-তে, 6:35-এ পৌঁছেছে, ওই 20 মিনিট মতো লেট। যাই হোক, আমাদের এবারের গন্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান, হাইয়েস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সান্দাকফু। কিন্তু আমরা গাড়িতে নয়, পায়ে হেঁটে যাব, ট্রেকিং করব। তার আগে আমাদের প্রথমে পৌঁছতে হবে মানেভঞ্জনে। স্টেশন থেকে বেরোই, তারপরে বাকিটা বলছি। আজকে কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ, চারিদিকে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, ঠান্ডাও ভালো লাগছে। তো যেটা বলছিলাম, আমাদের প্রথমে পৌঁছতে হবে মানেভঞ্জন। এবারে যদি আমি এনজেপি থেকে রিজার্ভ গাড়ি করে যাই, 8 সিটার যে গাড়িগুলো হয়, সেটা আমাদের রিজার্ভ গাড়ি 4000 টাকা মতো পড়বে। কিন্তু আমরা 3 জন রয়েছি, এত খরচা করে লাভ নেই, তাই আমরা যাব শেয়ার গাড়িতে। স্টেশনের বাইরে পার্কিং লট থেকে একটা টোটো বা অটো ভাড়া করে প্রথমে পৌঁছতে হবে দার্জিলিং মোড়। জনপ্রতি 40 টাকা ভাড়া, আর রিজার্ভে গেলে 250 টাকা। দাদা, দার্জিলিং মোড় যাবে? হ্যাঁ দাদা। কত দার্জিলিং মোড় এখান থেকে? 250 টাকায় যাই। 250 টাকা রিজার্ভ? শিওর? চলো। এনজেপি স্টেশন থেকে দার্জিলিং মোড় যেতে ওই 1 ঘন্টা 35 মিনিট মতো সময় লাগে। চলে এসেছি দার্জিলিং মোড়, কিন্তু দার্জিলিং মোড় থেকে ডিরেক্ট মানেভঞ্জন যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায় না, তাই আমাদের এখন যেতে হবে সুখিয়া পোকরি। সুখিয়া পোকরির শেয়ার গাড়ি পার হেড পড়লো 250 টাকা। এবার শুরু হলো পাহাড়ে ওঠার সফর। দার্জিলিং মোড় থেকে সুখিয়া পোকরি প্রায় 70 কিলোমিটার, যেতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা মতো। এখন আমরা চলেছি শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে। এখানে বাইসন আর হাতির দেখা মেলে, কিন্তু আজ পর্যন্ত ময়ূর আর বাঁদর ছাড়া আমার কপালে কিছুই জোটেনি। এখন আমরা ক্রস করব আমাদের সবার প্রিয় সেই আইকনিক চেকপোস্ট। ডান দিকে গেলে কার্শিয়ং আর দার্জিলিং, আর সোজা গেলে মিরিক পড়বে। আমরা যাচ্ছি মিরিক যাওয়ার রাস্তা দিয়ে। মিরিক যাওয়ার নতুন তৈরি করা টেম্পোরারি ব্রিজ পার করছি এখন, আর এর পাশেই দেখা যাচ্ছে পুরনো দুধিয়া ব্রিজ, যা গত বছর ভারী বৃষ্টির কারণে ভেঙে পড়ে। তবে মেরামত চলছে, আর আশা করা হচ্ছে এই বছরের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে।
এই কিছুদিন হলো শীত বিদায় জানিয়েছে, তাই এখনো চারিদিকে বেশিরভাগটাই ফিকে বাদামি আর ধূসর রঙে ছড়িয়ে আছে। আর কিছুদিন পর চারিদিকে সবুজে ভরে উঠবে, তবে এই শুষ্কতার মধ্যেও এক আলাদা সৌন্দর্য রয়েছে। আচ্ছা, গত বছর ফেব্রুয়ারি মাসে আমি পাহাড়ে সরস্বতী পুজো দেখেছিলাম, আর এই বছর দেখছি মহাদেবের পুজো। আজ শিবরাত্রি, পুজোর আমেজে মেতে উঠেছে মিরিক। এছাড়াও রাস্তায় যেতে যেতে বেশ কিছু টুরিস্ট স্পট দেখতে পেলাম। মিরিক লেক, গোলপাহাড় টি গার্ডেন আর রাস্তার দুই পাশে ঘন পাইন গাছের জঙ্গল। চলে এসেছি সুকিয়া পুকুরি। এই যে আমরা এদিক থেকে এলাম, এখান থেকে এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে ঘুম দার্জিলিং এর দিকে। আর এই রাস্তাটা মানে এই পাশের রাস্তাটা এটা যাচ্ছে মানেভাঞ্জান সান্দাকফুর দিকে। এবার এখান থেকে মানেভাঞ্জান যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাব, মাথা পিছু নেবে 50 টাকা। সুখিয়া পুকুরি থেকে মানেভাঞ্জান প্রায় 6 কিলোমিটার, যেতে 15 মিনিট মতো সময় লাগবে। চলে এসেছি মানেভাঞ্জান। আমরা যদি এনজেপি থেকে একটা ছোট গাড়িও রিজার্ভ করতাম, মানে 4 সিটার আর কি, তাহলেও 3 থেকে 3,500 টাকা মতো পড়তো। সেই জায়গায় এনজেপি থেকে আমরা 3 জন মানেভাঞ্জান পৌঁছলাম মাত্র 1150 টাকায়। কতটা টাকা বাঁচলো। আর এই মানেভাঞ্জানে একটা মজার ব্যাপার দেখো, এই যে ড্রেনটা দেখছো, এই ড্রেনের এই পার্টটা হচ্ছে নেপাল আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। আর আমি দাঁড়িয়ে আছি এখন নেপাল আর ইন্ডিয়ার মাঝামাঝি। এই এখন আমি রয়েছি নেপালে, আর এই চলে এলাম এখন ইন্ডিয়াতে। আচ্ছা, এবার মানেভাঞ্জান আসার পরে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ রয়েছে যেটা করতেই হবে। আমরা যেহেতু ট্রেকিং করব, তাই জন্য আমাদের কিন্তু ট্রেক গাইড নিতেই হবে। গাইড কম্পালসারি এখানে। হাইল্যান্ডার গাইডসের এই অফিস থেকে গাইড বুক করতে হবে। গাইড চার্জ পার ডে 1200 টাকা। আর যদি গাড়িতে যাও তাহলে এখান থেকে গাড়ি বুক করতে হবে। সিঙ্গালিলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এখানে সান্দাকফু আর অন্যান্য জায়গার গাড়ি ভাড়া লেখা রয়েছে, এটা ভালো করে দেখে নিও। তার সাথে প্রতি রাতের হল্টের জন্য ড্রাইভারকে এক্সট্রা 1500 টাকা করে দিতে হবে। মানেভাঞ্জান পৌঁছে সামনেই পুলিশ বুথ দেখতে পারবে, সেখানেই গিয়ে যতজন তোমরা যাচ্ছ ট্রেকিং করতে বা মানেভাঞ্জান ক্রস করে সান্দাকফুর দিকে যাচ্ছ, সবার একটা করে আধার কার্ডের জেরক্স লাগবে। তার সাথে কোথায় যাচ্ছি, কতদিনের জন্য যাচ্ছি, কোথায় থাকছি, সবকিছু ইনফরমেশন ওদের দিতে হবে। তারপরে তোমাকে অ্যালাউ করবে ওদিকে যেতে। আজ যেহেতু আমরা মানেভাঞ্জান এসে পৌঁছেছি, ট্রেনে অনেকটাই জার্নি করতে হয়েছে, তাই ট্রেকিং আমরা কাল থেকে করব। আজ আমরা থাকবো টুমলিংয়ে, তার জন্য গাড়ি বুকিং করতে হবে এখান থেকে। গাড়ি বুক হয়ে গেল, 1500 টাকা নিল মানেভাঞ্জান থেকে টুমলিং। একটু চা খাই, তারপরে যাচ্ছি। চায় চুমুক দিতে দিতে এই জায়গার ব্যাপারে একটা বিশেষ কথা বলি তোমাদের। দার্জিলিং জেলায় অবস্থিত এই মানেভাঞ্জানকে বলা হয় ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স, কারণ এখানে এখনো প্রায় 40 থেকে 42টা মতো ভিনটেজ ল্যান্ড রোভার রয়েছে, যেগুলোর অধিকাংশই সিরিজ 1 আর 2 এর মডেল। দার্জিলিং পাহাড়ের খাড়া ও দুর্গম পথে চলাচলের জন্য 1950 আর 1960-এর দশকে ব্রিটিশ চা রোপণকারীরা মূলত এই গাড়িগুলো এই অঞ্চলে নিয়ে এসেছিলেন। তবে এখন এই গাড়িগুলো পর্যটক আর স্থানীয়দের মানেভাঞ্জান থেকে সান্দাকফু আর ফালুট যাতায়াতের একটি প্রধান পরিবহন মাধ্যম। এরকম ভিনটেজ গাড়িতে করে ঘোরার কিন্তু একটা আলাদাই ফিল রয়েছে। যত রকম জরুরি কাজ ছিল সব হয়ে গেছে, এবার শুধু ফরেস্ট পারমিট করিয়ে নিতে হবে। তোমাদের সাথে যে ড্রাইভার বা ট্রেক গাইড থাকবে ওনারাই হেল্প করে দেবে। আচ্ছা, এই মানেভাঞ্জান থেকে ফরেস্ট পারমিট করাতে হবে, পার হেড 20 টাকা আর গাড়ির 20 টাকা, টোটাল আমাদের পড়লো 80 টাকা। আর যে কোনো একজনের আধার কার্ডের জেরক্স দিতে হবে। এবার আর কোথাও দাঁড়ানোর নেই, একেবারে টুমলিং। মানেভাঞ্জান থেকে টুমলিং যেতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে। এই জায়গার নাম চিত্রে। এখানেও কিছু হোমস্টে আছে, তোমরা চাইলে এখানেও একটা রাত থাকতে পারো। শীতের হাওয়ায় শুকিয়ে যাওয়া গাছের নিস্তব্ধতা আর এই বাদামি হলুদ ঘাসের বিস্তীর্ণ চাদরের সৌন্দর্য খুবই অপ্রতিম। পাহাড়ের আরো ওপরে এগিয়ে চলেছে আমাদের ল্যান্ড রোভার। গাড়ি যত এগোচ্ছে ঠান্ডা ক্রমশ বাড়ছে। দূরের সবকিছু এবার আবছা ধোঁয়াটে দেখাতে শুরু করেছে। মনে হচ্ছে আমরা যেন এবার মেঘের দেশে প্রবেশ করছি।
এখন আমরা যাচ্ছি মেঘমা হয়ে, আর এই হলো মেঘমা মনেস্ট্রি। এই জায়গার নাম কেন যে মেঘমা তা হয়তো আর বলে বোঝানোর দরকার নেই। এবার গাড়ি এগিয়ে চলেছে টংলুর দিকে, তবে মেঘের যা দাপট সব কিছু ঢেকে দিয়েছে। ইচ্ছে করছে রাস্তার প্রত্যেকটা বাঁকে গাড়ি থামিয়ে প্রাণ ভরে দেখি এই স্বর্গীয় রাজ্যকে। আমি তো শুরুতেই বলেছিলাম এই জার্নি শুধুমাত্র গন্তব্যে পৌঁছানোর জন্য নয়। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the quiet and the scars, when the world felt small. ফাইনালি পৌঁছে গেছি টুমলিংয়ে। বিশাল ঠান্ডা, আর এখন আমরা রয়েছি 10,000 ফিট ওপরে। আর টুমলিংয়ে আজকে আমাদের আস্তানা শেরপা পাসাং হোমস্টে। চলো হোমস্টেটা দেখাই। আচ্ছা, দুপুর 3টে বাজে আর বিশাল খিদে পেয়েছে। আগে ডাইনিং এরিয়াতে গিয়ে লাঞ্চটা সারি, তারপরে রুমটা দেখাচ্ছি। এই হলো এখানকার ডাইনিং এরিয়া আর কিচেন। শেরপা পাসাং হোমস্টের প্রথম ইমপ্রেশন ডাইনিং এরিয়া থেকে। খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা একটা ডাইনিং হল, একসাথে 20-22 জন আরামসে বসে খেতে পারবে। আর এই হলো কিচেন, যেখানে আমাদের খাবার রেডি হচ্ছে। পাহাড়ের হোমস্টের লাঞ্চ ঠিক যেমনটা হয়, ভাত, ডাল, কুরকুরে আলু ভাজা, মিক্স সবজি আর ডিমের তরকারি, সাথে স্যালাড, আচার, পাঁপড় তো রয়েছেই। খাবার কেমন লাগছে চন্দন? খুব ভালো, খুব ভালো পরিষেবা, খুব সুন্দর খাবার। সূর্য, খাবার ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে, একে তো এখানে বিশাল ঠান্ডা, আর এসেই গরম গরম খাবারটা পেয়ে গেছি। আর এছাড়াও পরিবেশন এখানে খুব সুন্দর করে করেছে। আর একটুখানি ভালো করে সাজিয়ে গুছিয়ে খাবারটা দিলে খাবারের টেস্ট এমনি একটু বেড়ে যায়। সব কটা খাবারই খুব ভালো হয়েছে। এই ডিমের ঝোলটাও কিন্তু খুব ভালো লাগছে। তো এই হচ্ছে ডাইনিং এরিয়া, আর রুমগুলো রয়েছে এই দিকে। এখানে বেশ একটা সুন্দর কটেজ রয়েছে, এখানেও তোমরা থাকতে পারো। আর আমাদের রুম রয়েছে এইটায়। এখানে অনেকগুলোই রুম রয়েছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 109। আর এই হচ্ছে রুমের ভেতরটা। 3 জন থাকতে পারবে, একটা সিঙ্গেল বেড রয়েছে আর একটা ডাবল বেড আছে। এখানে একটা টেবিল দিয়েছে, একটা সুন্দর জাগের মধ্যে গরম জল রয়েছে, আর এখানে একটা ছোট টেবিল দিয়েছে। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে এখানে ম্যাট্রেস হিটার রয়েছে। এই যেটা অন করে দিলে ম্যাট্রেস গরম হয়ে যাবে। আর এই হচ্ছে জানলার বাইরে ভিউ। এখন তো কুয়াশা রয়েছে, কুয়াশা না থাকলে খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখানে ভ্যালির। এদিকেও একটা রয়েছে, কিন্তু কুয়াশায় ঢাকা, কুয়াশা কেটে গেলে দারুণ ভ্যালির ভিউ পাওয়া যাবে এখান থেকে। চার্জিং পয়েন্ট রয়েছে, জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গার রয়েছে, তার সাথে এখানে ফ্রি ওয়াইফাইও পেয়ে যাবে। এখানে 3 জনের জন্য 3টে টাওয়েল দিয়েছে, আর রয়েছে একটা অ্যাটাচড ওয়াশরুম। এখানে ওয়াশরুমে যাওয়ার জন্য স্লিপার দিয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুমের ভেতরটা, ওয়েস্টার্ন স্টাইল কামোড রয়েছে, বেসিন আছে, আয়না আছে। শাওয়ার নেই, শাওয়ার দরকারও নেই। এখানে যা ঠান্ডা, আমি তো স্নান করছি না, কিন্তু গরম জল দরকার হলে এনাদের বললে এনারা এনে দেবে। আচ্ছা, এই হোমস্টেতে পার হেড পার ডে আমাদের 1200 টাকা করে পড়েছে, যার মধ্যে রয়েছে একদিনের থাকা আর খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া বলতে লাঞ্চ, বিকালে ওই চা স্ন্যাক্স, রাতে ডিনার, আর পরের দিনে ব্রেকফাস্ট। কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিন আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ঘড়িতে এখন বিকেল 4টে। বাইরে মেঘ কিছুটা কেটে যাওয়ায় ভ্যালিগুলো এখন অল্প স্পষ্ট হয়েছে। টুমলিং এর এই হোমস্টেটা বেছে নেওয়ার কারণ হলো অন্য হোমস্টেগুলোর থেকে এই হোমস্টেটা একটু দূরে, তাই এখানে শান্তি আর নীরবতা আরো বেশি। এছাড়া হোমস্টেটা দেখতেও বেশ মিষ্টি।
এবারে বাইরে বেরিয়েছি, একটু ঘুরছি আশেপাশে। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালো পাওয়া যায়, স্লিপিং বুদ্ধাও দেখা যায়। এই হচ্ছে আমাদের আজকের হোমস্টে শেরপা পাসাং। এখান থেকে খুব ভালো ভ্যালি ভিউ পাবে, আর এদিক থেকে সামনে এই ওপরে উঠলেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। এই হলো টুমলিং মনেস্ট্রি, স্থানীয় মানুষদের কাছে একটি শান্তি এবং আধ্যাত্মিক স্থান। মনেস্ট্রির ভেসে আসা ধূপের গন্ধ আর হাওয়ায় দোলা এই তিব্বতী প্রার্থনার পতাকা মনকে কেমন স্থির করে দেয়। এখান থেকেই প্রপার স্লিপিং বুদ্ধা দেখা যায়, খুব ভালো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পাবে। কিন্তু এখন পুরো মেঘে ঢাকা, চারিদিকে কুয়াশা, মেঘ, কিছুই দেখা যাচ্ছে না। ভোরবেলা একটা চান্স রয়েছে, সকাল সকাল উঠে যদি দেখতে পাই কাঞ্চনজঙ্ঘা, এটাও খারাপ লাগছে না। সামনেই ভ্যালি দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। কাঞ্চনজঙ্ঘার দেখা আজ না পেলেও যতটা দেখছি তাতেই মন ভরে যাচ্ছে। গোধূলির নরম অন্ধকারে মিশে যাওয়া এই অরণ্য, মেঘের কোণ থেকে বিদায় জানানো দিনের শেষ আলো, আর মাটিতে নেমে আসা এই ঘন মেঘলা আকাশ, সবকিছুই ঠিক যেন একটা সুন্দর স্বপ্নের মতো। আমরা কিন্তু এই মুহূর্তে নেপালে দাঁড়িয়ে, ইন্ডিয়া নেপাল বর্ডারের একদম কাছে নেপালে অবস্থিত একটি ছোট্ট গ্রাম এই টুমলিং, যা সান্দাকফু যাওয়ার পথে ট্রেকার্সদের খুবই প্রিয় একটি বিরতিস্থল। এখানে আসার সময় ড্রাইভার আঙ্কেল বলেছিলেন যে এই রাস্তাটা পড়ছে ইন্ডিয়ার মধ্যে, আর এই ঘরবাড়িগুলো সব নেপালের মধ্যে। আমার তো এই রাস্তাটা দেখে মাঝে মাঝে গ্রেট ওয়াল অফ চায়নার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা 2 মিনিট একটুখানি হেঁটে এলাম আমাদের হোমস্টে থেকে। এখানেও বেশ কিছু হোমস্টে রয়েছে, প্লাস একটা দোকানও রয়েছে। মোমো, ম্যাগি, চা টা পাওয়া যাচ্ছে। দেখি যদি কিছু খেতে ইচ্ছা করে। এখানে চা, কফি, ম্যাগি, ওয়াই নুডলস, মোমো সবই পাওয়া যাচ্ছে। কিন্তু পাহাড়ে এসেছি, প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের মোমো। মোমো নিয়েছি, চিকেন মোমো নেই, ভেজ মোমোই নিলাম। পাহাড়ে মোমো সবসময় ভালো লাগে। এক প্লেটে 8 পিস দিচ্ছে ভেজ মোমো, 70 টাকা। সন্ধে 6:30 বাজে, আমরা আমাদের হোমস্টেতে ফিরে এসেছি। আর সন্ধ্যের জলখাবার দিয়েছে চা, আর তার সাথে ভেজ পাকোড়া, ছোট ছোট পেঁয়াজি। এখন এখানে প্রচুর ঠান্ডা, বাইরে তো ভয়ঙ্কর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন টেম্পারেচার ওই 2 থেকে 3 হবে, আর রাতে বলছে 0 থেকে -1 হয়ে যেতে পারে। এবার বাইরে বনফায়ার হচ্ছে, যদিও এটার জন্য আলাদা করে টাকা দিতে হয়, 500 টাকা নিচ্ছে বনফায়ারের জন্য। তাও নিলাম, পাহাড়ে ঠান্ডায় রাতে এরকম একটুখানি আগুনের সামনে বসতে ভালো লাগে। আমাদের সান্দাকফু জার্নির আজ প্রথম সন্ধ্যা। কাল কি হবে, কতটা ট্রেকিং করতে পারবো জানি না, কিন্তু এটা জানি যে এখন এই মুহূর্তটা পুরোপুরিভাবে উপভোগ করতে হবে। 8:30 বাজে, আর ডিনার দিয়ে দিয়েছে। এখানে কিন্তু 8টার পরেই ডিনার দিয়ে দেয়। আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ সকাল সকাল আমাদের উঠতে হবে কাল। ডিনারে রয়েছে রুটির বদলে ভাতও নিতে পারো, সাথে রয়েছে আলু ভাজা, কোয়াশের তরকারি, চিকেন কারি রয়েছে, আর স্যালাড আর আচার। তো ডিনার হয়ে গেছে, ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে পড়েছি। তাড়াতাড়ি ঘুমাবো, কারণ কাল তাড়াতাড়ি সকালে উঠতে হবে। কাল থেকে শুরু হবে আসল যুদ্ধ, মানে যেটার জন্য আমরা এখানে এসেছি। কাল থেকে ট্রেকিং স্টার্ট করব আমরা। আপাতত এইটুকু থাক। এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই আমাদের সান্দাকফু ট্রেকিং সিরিজের পরবর্তী পর্বে। আপাতত শুভরাত্রি আর বিদায়। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life fast forward.